স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি প্রিয়া কুন্ডু। এবার জানাবো খবরের বিস্তারিত। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবন ব্লকেট কর্মসূচি পালন করছেন তার সমর্থকরা। চতুর্থ দিনের অবস্থান কর্মসূচি থেকে এই ঘোষণা দেওয়া হয়। প্রধান ফটক বন্ধ করে নগর ভবনের বিভিন্ন কার্যালয়ে তালা দেওয়া হয়। ব্যাহত হয় নগর ভবনের সেবা কার্যক্রম। দাবি আদায় না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। এর আগে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ের পর গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। তবে শপথ না পড়ানোয় আন্দোলনে নামেন ইশরাকের সমর্থকরা। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবন ব্লকেট কর্মসূচি পালন করছেন তার সমর্থকরা। এই বিষয়ে জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান। কামরুল, ব্লকেট কর্মসূচি শুরু হয়েছে কিনা জানাবেন। আপনি যেমনটা বলছিলেন, আজ সকাল 10টা থেকে কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ঘোষণা করার দাবিতে যে আন্দোলন কর্মসূচি সেটি কিন্তু চলমান হচ্ছে। এটি আসলে পূর্বঘোষিত কর্মসূচি। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বিএনপির নেতৃবৃন্দ কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। যে প্রধান কার্যালয়টি রয়েছে ঠিক সেই কার্যালয়ের সামনেই কিন্তু তারা অবস্থান নিয়ে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন যে কোনো মূল্যেই হোক ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে ঘোষণা করতে হবে, পাশাপাশি তাকে তার দায়িত্বটুকু বুঝিয়ে দিতে হবে। আপনারা জানেন যে তারা দীর্ঘদিন ধরেই কিন্তু এই আন্দোলনটি করে যাচ্ছে। তারা এই আন্দোলন সফল না হওয়া পর্যন্ত কিন্তু এই আন্দোলন চালিয়ে যাবেন বলে ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন। আসলে এখানে এসে আমি বেশ কিছু নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেছি বিএনপির, পাশাপাশি যুবদলের। তারা যেমনটা বলছেন, আপনারা জানেন যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে কিন্তু একই অভিযোগ ছিল। সেই অভিযোগের প্রেক্ষিতে কিন্তু পরবর্তীতে ডক্টর শাহাদাত হোসেনকে কিন্তু মেয়র ঘোষণা করা হয়েছে। তারা যেটি বলছেন যে ডক্টর শাহাদাত হোসেনকে যদি মেয়র ঘোষণা করা হয়ে থাকে সেই ক্ষেত্রে আসলে ইশরাক হোসেনের বিষয়ে কেন প্রশাসন এত দীর্ঘসূত্রতা করছে, এটি আসলে তাদের একটি দাবির বিষয় আর কি। তারা বলছেন যে না, যে কোনো মূল্যেই হোক আসলে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে অবিলম্বে তাকে শপথের যে আনুষ্ঠানিকতা সেটি শেষ করতে হবে, অন্যথায় তারা কিন্তু কঠোর কর্মসূচিতে যাবেন। আপনি জানেন যে আজকে কিন্তু তারা ব্লকের কর্মসূচি পালন করছে। আগামীতেও এই কর্মসূচি আসলে দীর্ঘায়িত হতে পারে বলে তারা বলছেন। যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি আদায় হচ্ছে তারা কিন্তু এই রাজপথ ছাড়বেন না এবং এই পথে থেকেই কিন্তু তারা তাদের দাবি আদায় করে তারা তাদের গন্তব্যে যাবেন বলে জানাচ্ছেন। এরপর একটু জানাবো যে আপনারা জানেন যে গত 2020 সালে আসলে যেই নির্বাচনটি হয়েছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের, সেই নির্বাচনে কিন্তু ইশরাক হোসেনকে হারিয়ে দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র হন ফজলুল তাপস। আর সেই নির্বাচনটি যদিও অবৈধ ঘোষণা করে পরবর্তীতে নির্বাচনী ট্রাইব্যুনাল ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করেছে, যদিও তাকে এখন পর্যন্ত কিন্তু শপথ পাঠ করিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়নি, সেজন্য তারা আন্দোলন করে যাচ্ছে। তো এই ছিল আমার কাছে এখনকার মতো সবশেষ। কামরুল, ধন্যবাদ আপনাকে। জাতীয় স্বার্থে দলমতের ঊর্ধ্বে উঠে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডনে এক অনুষ্ঠানে তিনি বলেন, বিএনপি এমন সরকার চায় যা মানুষের কল্যাণে কাজ করবে, আর তার দল ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় বলেও জানান তিনি। যুক্তরাজ্যে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্ট 2024-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বিএনপি এমন সরকার চায় যা মানুষের কল্যাণে কাজ করবে, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি। দেশের মানুষ নির্বাচন চায়, যে নির্বাচনের জন্য গত 15 বছর আমরা আন্দোলন সংগ্রাম করে, যে নির্বাচনের জন্য আমরা যারা বিএনপি করে এখানে আমাদের বহু নেতাকর্মী সহকর্মীকে আমরা হারিয়েছি, খুনের শিকার হয়েছি। আমরা এমন একটা সরকার প্রতিষ্ঠা করতে চাই যেই সরকার মানুষের কল্যাণে কাজ করে। এ সময় তিনি জোর দেন ক্রীড়া উন্নয়নের উপর, প্রতিশ্রুতি দেন খেলোয়াড় তৈরির জন্য দেশে আরও বিকেএসপি তৈরি হবে এবং আন্তর্জাতিক পর্যায়ে যারা দেশকে প্রতিনিধিত্ব করে তাদের দায়িত্ব নেবে রাষ্ট্র। ছেলেমেয়েরা শুধু পড়ালেখা করবে না, তিনি পড়ালেখা করবে, এটা কেমন? খেলতেও তো হবে। ইনশাআল্লাহ আল্লাহর মধ্যে সুযোগ পেলে ঢাকা শহরে অন্তত প্রতি 2টো ওয়ার্ডের মাঝখানে 3 থেকে 4 বিঘা একটা জায়গা যদি আমরা বের করে নিই, একটা সবুজ জায়গা, সেখানে বাচ্চারা খেলবে,
মুরব্বীরা, বয়স্করা যারা আছেন, যাদের প্রয়োজন তারা সেখানে হাঁটবেন। প্রবাসী বাংলাদেশিদের মিলন মেলার এই আয়োজনে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের বাংলাদেশি কমিউনিটির নেতা ও দেশের ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ। ডিবিসি নিউজ ডেস্ক। আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের শরিক 14 দল এবং জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ এবং নিবন্ধন বাতিল চেয়ে সরকারের সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠানো হয়েছে। রবিবার পাঠানো নোটিশে প্রধান নির্বাচন কমিশনার, আইন, বিচার এবং সংসদ বিষয়ক সচিব ও প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে বিবাদী করা হয়েছে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলেও 14 দলীয় জোটের বাকি দলগুলোর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের তাগিদ দেওয়া হয়েছে নোটিশে। লক্ষ্মীপুরের বাসিন্দা এবং জাতীয় নাগরিক পার্টির কর্মী পরিচয় দেওয়া হোসাইন মোহাম্মদ আনোয়ারের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী সালাম মোহাম্মদ রিগান নোটিশটি পাঠান। নোটিশে বলা হয়, আওয়ামী লীগ দমন নিপীড়ন একা একা চালায়নি। তার অন্যতম প্রধান শরিক 14 দলীয় জোটের সিদ্ধান্তেই তারা সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে। কিন্তু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হলেও বাকিদের বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দেশে বাড়ছে বেকারের সংখ্যা। 2024 সাল শেষে দেশে মোট বেকার বেড়ে 26,10,000 হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS। সেই হিসেবে 3 মাসে বেকার বেড়েছে 60,000। এতে দেখা যায় 2024 সালের জুলাই সেপ্টেম্বরের তুলনায় অক্টোবর ডিসেম্বরে বেকার বেড়েছে 60,000। 2024 সালের সেপ্টেম্বর শেষে বেকার জনগোষ্ঠী ছিল 25,50,000। সব মিলিয়ে এক বছরের ব্যবধানেও দেশে বেকার বেড়েছে। 2024 সালে দেশে বেকারত্বের হার ছিল 4.48%। অন্যদিকে 2023 সালে ছিল 4.15%। এর আগে 2023 সালে দেশে মোট বেকার ছিল 24,60,000। সেই হিসেবে এক বছরে দেশে বেকার বেড়েছে 1,60,000। BBS এর তথ্য বলছে, দেশে পুরুষ বেকারের সংখ্যা 18 লাখ, অন্যদিকে নারী 8,20,000। এই বছরও শেষ হচ্ছে না খুলনা নগরী জলাবদ্ধতা দূরীকরণের কাজ। আরও 2 বছর বাড়ানো হয়েছে প্রকল্পের মেয়াদ। এ কারণে দুর্ভোগ থেকে সহসাই মুক্তি মিলছে না নগরবাসীর। তবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলছে সিটি কর্পোরেশন। খুলনা নগরবাসীর দুর্ভোগের আরেক নাম বর্ষা মৌসুমে জলাবদ্ধতা। দীর্ঘদিনের এই সমস্যা সমাধানের দাবি জানিয়ে আসছে নগরবাসী। 2019 সালের জানুয়ারিতে জলাবদ্ধতা নিরসনে 823 কোটি 76 লাখ টাকার প্রকল্প হাতে নেয় খুলনা সিটি কর্পোরেশন। চলতি বছরের জুনে প্রকল্পটির কাজ শেষ হওয়ার কথা, কিন্তু কাজ শেষ না হয় এবছরও বর্ষায় দুর্ভোগ পোহাতে হবে নগরবাসীকে। কাজটা করেই তারা সমাধান চলে যায়, কিন্তু আসলে জলাবদ্ধতা কোনো নিরসন হয় না। সামান্য 10 মিনিট বৃষ্টি হলেই খুলনার প্রাণকেন্দ্র রয়্যাল মোড় ডুবে যায়। ড্রেনেজ ব্যবস্থা এখানে ভালো মানেন নেই, যে পানিটা সাথে সাথে নিষ্কাশন হবে সেরকম ব্যবস্থাও নেই। খালগুলো তো দখলমুক্ত নেই এবং খালগুলোর যে পানি সরার যে স্বাভাবিক গতি, সেই গতিপথ আটকে আছে। এদিকে প্রকল্প বাস্তবায়নে যথাযথ পদক্ষেপ নেওয়ার তাগিদ নাগরিক সমাজের। খুলনা শহরের খোঁড়াখুড়িতে ড্রেনের অবস্থা ভঙ্গুর, ফলে জলাবদ্ধতা নিরসন তো দূরের কথা, আগামী বর্ষাকালে যে খুলনার মানুষ কিভাবে যে দুর্ভোগ পোহাবে সেটা বলা মুশকিল। পুনরায় আবার এটার মেয়াদ বৃদ্ধি করা, আবার খরচ বৃদ্ধি করা, এবং সেটার মধ্যে দিয়ে জনগণের অর্থ নষ্ট হবে, রাষ্ট্রের অর্থ নষ্ট হবে। পুরনো কাজের সাথে নতুন কাজের যেন সমন্বয় করা হয় এবং কোনোভাবেই যেন এই অর্থের অপচয় না হয়, সেই দিকে যেন কর্তৃপক্ষ খেয়াল রাখেন। সমস্যা সমাধানে কার্যকর ব্যবস্থা নেওয়ার কথা বলছে সিটি কর্পোরেশন। এই দুটো পাম্প হাউস যখন হবে তখন এর যে ক্যাপাসিটি আছে পার মিনিটে যে পানি উত্তোলন করতে পারে, তখন এই জলাবদ্ধতা স্থায়ীভাবে নিরসন করা সম্ভব হবে। প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের মাধ্যমে নগরীর জলাবদ্ধতা দূর হবে এমন প্রত্যাশা নগরবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। রাজধানী ভাটারা থানার শিক্ষার্থী ইনামুল হক হত্যা চেষ্টা মামলায় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ভাটারা থানায় দায়ের করা হত্যা চেষ্টা মামলায় সকাল 9টায় তাকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট CMM আদালতে হাজির করা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। 22শে মে পুলিশ প্রতিবেদন দাখিল সাপেক্ষে জামিন শুনানি অনুষ্ঠিত হবে। এর আগে ভাটারা থানায় দায়ের করা হত্যা চেষ্টা মামলায় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। সকালে এ বিষয়ে শুনানি শুরু হয়। গতকাল নুসরাত ফারিয়াকে থাইল্যান্ডে যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়। নুসরাত ফারিয়ার বিরুদ্ধে ভাটারা থানায় করা একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। জুলাই গণ অভ্যুত্থানের সময় ওই মামলায় তাকে হত্যা চেষ্টার অভিযোগে আসামি করা হয়।
ভাটারা থানায় পুলিশের একটি সূত্র জানায়, আটকের পর নুসরাত ফারিয়াকে থানায় আনা হয়েছিল। তবে থানায় তাকে না রেখে পরে গ্রেপ্তার দেখিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়। এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী লিটন মাহমুদ। লিটন, নুসরাত ফারিয়ার পক্ষে জামিন আবেদন করা হবে কিনা, পুলিশ রিমান্ড চেয়েছে কিনা, বিস্তারিত জানাবেন। প্রিয়া, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে রাজধানীর ভাটারা থানার শিক্ষার্থী এনামুল হক হত্যা চেষ্টার যে মামলাটি, সেই মামলায় আজকে ঢাকায় চলচ্চিত্রের যে নায়িকা নুসরাত ফারিয়া তাকে আদালতে অল্প কিছু আগে তোলা হয়েছিল এবং সেখানে তাকে গ্রেপ্তার যে বিষয়টি সেটি গ্রেপ্তার দেখিয়েছেন আদালত, এবং সেই মামলায় তার পক্ষে তার যে আইনজীবী রয়েছিলেন তারা কিন্তু জামিনের আবেদন করেছিলেন এবং সেখানে জামিনের আংশিক যে শুনানি সেটি অনুষ্ঠিত হয়েছে। তারা জামিন শুনানিতে বলেছেন যে তিনি একজন জনপ্রিয় চলচ্চিত্র নায়িকা এবং তার আসলে যেই সময়ের ঘটনা, ওই সময় তিনি বিদেশে অবস্থান করছিলেন, যে কারণে ঘটনার দিন সেখানে তিনি উপস্থিত ছিলেন না বা ঘটনার সাথে কোনোভাবেই তিনি সম্পৃক্ত নন। এই সকল বিষয়ে তারা যুক্তি তুলে ধরে তার জামিন আবেদন করেছেন এবং সেখানে তার যে তিনি বিদেশে ছিলেন সেই যে তার পাসপোর্টের যে বহির্গমন এবং আগমন সেই কপিগুলো তারা আদালত, এবং এরপরেই কিন্তু রাষ্ট্রপক্ষের যিনি কৌশলী রয়েছেন ওমর ফারুকী তিনি এই যে জামিনের বিরোধিতা করেন এবং সেখানে তিনি বলেন যে এখন যে ডিজিটাল যুগ, সেখানে মোবাইল ফোনের মাধ্যমে বা ইলেকট্রনিক্স যে কোনো বিভিন্ন মাধ্যমে তারা কিন্তু এই যে ছাত্র জনতার যে আন্দোলন ছিল দেশবিরোধী, সেখানে তারা উস্কানি দিয়ে থাকতে পারেন এবং সেখানে তারা অর্থায়নও করে থাকতে পারেন। এই বিষয়গুলো তিনি আনেছেন, যে কারণে তারা জামিনের বিরোধিতা করছেন এবং তাকে কারাগারে আটকে রাখার আবেদনটি তারা করেছেন রাষ্ট্রপক্ষ থেকে। উভয় পক্ষের শুনানি শেষে যে নথিপত্র উপস্থাপন করা হয়েছিল সেগুলো সত্যতা যাচাইয়ের জন্য পুলিশ যে প্রতিবেদন জমা ধার্য তারিখ করেছেন এবং সেখানে 22 মে সেই প্রতিবেদন জমাদান সাপেক্ষে এই যে মামলাটি রয়েছে সেই জামিনের শুনানিটি নুসরাত ফারিয়ার পক্ষে সেদিন অনুষ্ঠিত হবে। যে কারণে ছিল সর্বশেষ তথ্য। ফারিয়া। লিটন, আপনাকে ধন্যবাদ। শরীয়তপুর সদরে সড়কের 146টি অবৈধ স্থাপনার মধ্যে 15টি স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে প্রশাসন। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব হাসান রাজন। শরীয়তপুর অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের বিষয়ে জানাবেন, কতক্ষণ চলবে এই অভিযান? হ্যাঁ প্রিয়া, আসলে সকাল 10টা থেকে কিন্তু আজকে যে 146টি অবৈধ স্থাপনা রয়েছে সেই 146টি অবৈধ স্থাপনার মধ্যে 15টি আজকে শরীয়তপুর স্টেডিয়াম থেকে কোর্ট পর্যন্ত যে 15টি অবৈধ স্থাপনা রয়েছে সেই অবৈধ স্থাপনাগুলো আজকে উচ্ছেদ করা হবে। আপনি কিন্তু দেখতে পাচ্ছেন, আমি এখন যেখানে রয়েছি সেখানে একটি ভবন কিন্তু কিছুক্ষণের মধ্যেই উচ্ছেদ অভিযান তারা শুরু করেছে এবং এর মধ্যে শেষ হবে। এবং আমরা যেখানকার যে ম্যাজিস্ট্রেট তাদের সঙ্গে কথা বলেছি, তারা কথা বলে জিনিস জানতে পেরেছি, তারা যে জিনিসটা জানিয়েছেন এই যে 15টি যে অবৈধ স্থাপনা আছে সেই 15টি অবৈধ স্থাপনার মধ্যে আজকের যে অভিযান রয়েছে সেই অভিযানটি শেষ করবে। এরপর যে অবৈধ স্থাপনাগুলো রয়েছে একে একে তারা কিন্তু সেই অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ কার্যক্রম শুরু করবে এবং সরকারি যে অবৈধ স্থাপনা রয়েছে সেই অবৈধ স্থাপনাগুলো কিন্তু তারা উচ্ছেদ করবে। সেগুলো কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সেই অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করবে। আমি যেখানে রয়েছি এটি কিন্তু 1987 সালে এই সড়ক বিভাগ এখানকার যে অবৈধ স্থাপনাগুলো এখানে এই সড়কগুলো 1987 সালে সড়ক অধিগ্রহণ করেছে। অধিগ্রহণের পরপরই কিন্তু এখানকার একটি মহল কিন্তু প্রভাবশালী মহল সেই স্থাপনাগুলো দখল করে তারা অবৈধ স্থাপনা করেছেন। সেই অবৈধ স্থাপনা আজকে এই মোট 146টি অবৈধ স্থাপনার ভিতরে আজকে 15টি উচ্ছেদ করা হয়েছে। বাকি যে অবৈধ স্থাপনাগুলো আছে সেগুলো একে একে যে প্রশাসন রয়েছে তারা সেগুলো উচ্ছেদ করবে। প্রিয়া, আজকে শুধু এই 15টি অবৈধ স্থাপনা শেষ হওয়ার পরে কিন্তু আজকের এই যে অভিযান রয়েছে অভিযান শেষ হবে। প্রিয়া। রাজন, ধন্যবাদ আপনাকে। জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে ঢাকা জেলায়।
ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ডিবিসি এক্সপ্রেস। আজ সারাদিন থাকবো এই ধামরাই পৌরসভায়। সেখানে আসলে মূলত যে সমস্যাগুলো বা গুরুত্বপূর্ণ সমস্যা রয়েছে তার মধ্যে প্রধান যে সমস্যাটা সেটা হচ্ছে যে ইটের ভাটা। সেই ইট ভাটার কারণে ফসলি আবাদের জমি নষ্ট হয়ে যাচ্ছে এবং কি ফসল নষ্ট হয়ে যাচ্ছে। এই কারণে কিন্তু ভুক্তভোগী শ্রমিক সহ নানা শ্রেণীর মানুষ এখানে যুক্ত আছেন। সেসব বিষয় তুলে ধরার চেষ্টা করবো আমরা। স্বাগত আপনাদেরকে ডিবিসি এক্সপ্রেসে আপনাদের আসার জন্য। এই ক্ষেত্রে একটু জানতে চাই প্রথমে শুরুতেই যে যেহেতু ধামরাই পৌরসভাটি একটি কৃষি নির্ভর আছে, পাশাপাশি শিল্পনগরী আছে, সব কিছু মিলে আসলে মূল গুরুত্বপূর্ণ যে ইট ভাটা সেটা নিয়ে আসলে কতটা বিপাকে পড়তে হয়? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে সারা বাংলাদেশের মানুষকে আমি ধামরাইবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন যে ধামরাই এটা কৃষি বান্ধব অঞ্চল। এই অঞ্চলে আপনার 216টির উপর ইট ভাটা আছে। তো এগুলো তো সরকারি হিসাবে, বেসরকারি হিসাবে আরও বেশি আছে। এর মধ্যে 40%-এর উপর আছে আপনার নিয়ম মেনে চলছে, বাকি 60% যে অনিয়মে। ইতিমধ্যে আমাদের ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা উনি বেশ তৎপর এই বিষয়ে যেগুলো অবৈধ ইট ভাটাগুলো উচ্ছেদ করার অভিযানে ইতিমধ্যে এই সমস্ত বিষয়গুলো আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে নিয়ে স্থানীয় লোকজনকে নিয়ে অনেকগুলো ইট ভাটাগুলো থেকে যে মাটিগুলো দরকার সেই মাটিগুলো কাটা যাতে 3 ফসলের জমিগুলো থেকে মাটিগুলো নিচ্ছে, যে কারণে আসলে এই ফসলের জমিগুলো কিন্তু তাদের ফসল জমি হারাচ্ছে এবং মানুষ কিন্তু খাদ্য সংকটে পড়ছে। এইসব কারণে আপনার এটা বিশাল জনদুর্ভোগের একটা বিষয়, খাদ্য সংকটে পড়ছে। এইসব কারণে আপনার এটা বিশাল জনদুর্ভোগের একটা বিষয়। তার মধ্যে আরও একটা বিষয় হচ্ছে যে রাস্তাঘাটের যে বিষয়গুলো বেহাল দশা, সেগুলো আপনার বিগত সময়ে রাস্তাঘাটের যে কাজগুলো হয়েছে অধিকাংশ রাস্তায় ভেঙে গিয়েছে। এটা একটা বড় সমস্যা ধামরাইবাসীদের জন্য। আরেকটি বড় সমস্যা ধামরাইবাসীর মধ্যে যেগুলো আমরা পরিলক্ষিত করছি যে আমাদের এখানে একটা ভালো মানের কোনো হসপিটাল নেই। যে এখানে আপনার যে হসপিটালগুলো আছে সেগুলো খুবই ছোটো ছোটো, মানে বড় কোনো অসুখ বিসুখ হলে কোনো বড় অপারেশন আছে সেটা মনে হয় 50 শয্যা বিশিষ্ট। হ্যাঁ, 50 শয্যা বিশিষ্ট হসপিটাল, কিন্তু এখানে মানুষ তাতে 3.5 লাখের উপরে ভোটার সংখ্যা, মানুষ তো আর 5 লাখের কাছাকাছি মানুষ। এই অল্প সংখ্যক সিট দিয়ে আসলে এটা সংকলন করা হচ্ছে না। সেই কারণে আমাদের ধামরাইবাসীর দাবি হচ্ছে যে ধামরাইতে একটি ভালো মানের একটা হসপিটাল হোক। এখানে বিশ্ববিদ্যালয় নাই, ধামরাই কোনো শিক্ষা প্রতিষ্ঠান এখানে নাই। এই বিষয়টা আমাদের বেশ কিছু মানুষ এটা পরিলক্ষিত করছি আমরা। এছাড়া আমাদের এখানে বেকার সমস্যা অনেক বেশি আছে। এখানে বিনিয়োগ বাড়ানোর জন্য আমরা চেষ্টা করবো যে এখানে সরকার যাতে এখানে বিনিয়োগ বাড়ায়, এবং এখানে আপনার অনেক জমি আছে, অনাবাদি জমি আছে, যেগুলোতে আপনার শিল্প কারখানা তৈরি করে মানুষের বেকার সমস্যা সমাধান করা সম্ভব। আপনার কাছে আমি আবার পরে আসতে যাচ্ছি। একটু জানতে চাই যে এই যে ইট ভাটার কারণে কৃষিক্ষেত্রে কতটা বিপদে পড়ছে এই ধামরাই? মূলত আমাদের ধামরাইতে একটা কৃষিবান্ধব এলাকা। এখানে ইটভাটা শ্রমিকরা যেভাবে কয়লা পুড়ছে এবং যে কয়লা থেকে যে কার্বন নির্গত হচ্ছে, সেখানে আমাদের ফসলি জমিগুলো আবাদ নষ্ট হচ্ছে এবং কৃষকরা প্রায় এখন চাষাবাদ বাদ দিয়ে দিয়েছে। আমাদের এই ধামরাই অর্থনৈতিকভাবে কি পিছিয়ে যাচ্ছে? হ্যাঁ, অবশ্যই আমাদের অর্থনীতিতে ব্যাপকভাবে এটার একটা প্রেশার পড়ে। আমরা অর্থনৈতিকভাবে আমাদের কৃষকরা পিছিয়ে যাচ্ছে এবং এখন অনেক কৃষকরাই কৃষিকাজ ছেড়ে দিয়ে বিভিন্ন জায়গায় দিনমজুরের কাজ করছে এবং অটো রিক্সা চালাচ্ছে। তো আমরা চাই যে আমাদের কৃষি জমিগুলো যাতে আর নষ্ট না হয় এবং ইটভাটার নিয়ম মেনে যাতে ইটভাটাগুলো করা হয়। ধন্যবাদ। আমি আসবো আবার আপনাদের কাছে। একটু জানতে চাই আপনার কাছে যে এখন এই যে তারা বললেন ইটভাটার সমস্যা যে পড়ছে ধামরাই, তো এর পরবর্তী তার কী ধরনের সমস্যা আছে বলে মনে করছেন? এটা একটা বড় ধরনের সমস্যা আমাদের ধামরাইতে। ইটভাটার কারণে আমাদের যে পরিবেশ, সবচেয়ে ক্ষতিগ্রস্ত পরিবেশ, বনাঞ্চল ধ্বংস হচ্ছে, আমাদের যে ফলাদি গাছ আছে, বৃক্ষ, এগুলা নষ্ট হচ্ছে। টিনের চাল বা আপনার ছাদের যে আমরা গাছগুলা আমরা যে ছাদের যে আমরা গাছগুলা আমরা যে বপন করি, এগুলা নষ্ট হচ্ছে, ফল আসে না। হ্যাঁ, সব কিছুই ধ্বংস হয়ে যাচ্ছে। তাই এর জন্য আমরা আপনাদের মাধ্যমে আমরা এটার প্রতিকার চাই, যাতে আমরা এটার খুব দ্রুত এটার সমাধান পাই, এগুলো বন্ধ হয়। ধন্যবাদ। আপনারা এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তী সংবাদ দুপুর 2টা থাকছে এই পৌরসভার যে রাস্তাঘাটে খানাখন্দে ভরা এবং কি সাধারণ মানুষের যে কী পরিমাণ ভোগান্তি হচ্ছে সেসব বিষয় তুলে ধরার চেষ্টা করব। সঙ্গে থাকুন ডিবিসি এক্সপ্রেসের। সম্প্রতি পুশিন আর ভারতের সীমান্তরক্ষী বিএসএফের ধরপাকড়ে দিনাজপুরের সীমান্ত এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এমন পরিস্থিতিতেই ধান কাটা শুরু হয়েছে। বাংলাদেশের সীমান্ত বাহিনী বিজিবির পক্ষ থেকে সকাল 8টার আগে এবং বিকেল 5টার পরে সীমান্ত এলাকার জমিতে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এতে দ্রুত সময়ের মধ্যে কৃষকরা ধান ঘরে তুলতে পারছে না। দিনাজপুরের 13 উপজেলার 7টির সাথে 148 কিলোমিটার ভারত বাংলাদেশের সীমান্ত। এসব এলাকার শূন্যরেখার কাছে রয়েছে বহু ফসলি জমি।
সীমান্তে সবসময়ই থাকে নানা সমস্যা, তার সঙ্গে সম্প্রতি যোগ হয়েছে পুশিন। সেই অস্থিরতার মধ্যেই শুরু হয়েছে ধান কাটা ও মাড়াইয়ের কাজ। খুব আতঙ্কের ভিতরে আছি। বিজিবি আসলে আমাদের বলে গেছে 8টার ভিতরে যাইতে হবে সীমান্ত এলাকায়। যেহেতু দেশে গন্ডগোল, তারপরও ভয় আছে আমাদের। এখন ওইভাবে আমরা কাজকাম করছি, বিজেপি পাহারা দিচ্ছে, তাদের ডিউটি তারাও পালন করছে। পরিস্থিতি বিবেচনা করে বিজেপি দিনের সময় বেঁধে দিয়েছে কৃষকদের। বিজিবি 24 ঘন্টায় আমাদের গ্রামের এই যে বর্ডার সীমান্তে 2 ক্যাম্পের বিজিবি সবসময় 24 ঘন্টার জন্য পাহারা। তারা আসছিল, আমাদেরকে বলছে যদি তোমাদের কোনো প্রবলেম হয় তাহলে আমাদের ক্যাম্পে ফোন দিবে, আমরা দাঁড়ায় থাকবো, তোমরা কাজ করবে। তবে নির্ধারিত সময়ে কৃষকদের নির্ভয়ে ধান কাটতে বাড়তি টহল দিচ্ছে বিজিবি। ডিবিসি নিউজ ডেস্ক। বাংলাদেশি পণ্য আমদানিতে ভারতীয় নিষেধাজ্ঞার প্রভাবে বুড়িমারি স্থলবন্দর এবং বেনাপোল বন্দরে প্রথম দিনে আটকা পড়েছে 56 ট্রাক পণ্য। এর আগে গত শনিবার ভারতের বাণিজ্য এবং শিল্প মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বাংলাদেশ থেকে স্থলবন্দরের মাধ্যমে বেশ কিছু পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়। এরপর দিনই তা বাস্তবায়ন শুরু করেছে দেশটি। যশোরের বেনাপোল স্থলবন্দরে আটকে আছে 36টি ট্রাক। এছাড়া বন্দরের বাহিরে অপেক্ষা করছে শতাধিক ট্রাক। এদিকে গতকাল লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দর দিয়ে ভারতে রপ্তানির উদ্দেশ্যে বিভিন্ন পণ্য নিয়ে যাওয়া 20টি ট্রাক বন্দরে আটকে পড়ে। নিষেধাজ্ঞার কারণে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ বন্দরে সকাল থেকে কোনো পণ্য রপ্তানি হয়নি। তবে এখনও কোনো পণ্যের ট্রাক আটকে নাই বলে জানান আমদানি রপ্তানিকারক নেতারা। নিষেধাজ্ঞায় তেমন কোনো প্রভাব নেই সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে। টানা বৃষ্টিতে শেরপুরের নদ নদীর পানি দ্রুত বাড়ছে, ফলে দেখা দিয়েছে আকস্মিক বন্যার শঙ্কা। রবিবার বিকেল থেকে থেমে থেমে রাতভর বৃষ্টি এবং ভারতের মেঘালয় ও আসামে ভারী বৃষ্টির ফলে শেরপুরে বেশ কয়েকটি নদীর পানি বিপদসীমার সামান্য নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে পাহাড়ি ঢলে আকস্মিক বন্যার শঙ্কা করছেন স্থানীয়রা। এদিকে শনিবার ঝিনাইগাতি উপজেলার সোমেশ্বরী নদীর পানির তোড়ে নির্মাণাধীন চাপাতলি সেতুর পার্শ্ববর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকটি দোকান। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সতর্ক বার্তায় বলা হয়েছে কয়েকটি নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। জেলা কৃষি বিভাগ 80% বেশি পাকা ধান দ্রুত কেটে উঁচু স্থানে সংরক্ষণের পরামর্শ দিয়েছে। আমরা স্থানীয় স্টেক হোল্ডার যারা রয়েছে সকলের উপস্থিতিতে একটা জরুরি সভার আহ্বান করেছি। পাশাপাশি আমাদের যে সরকারি যে সকল সুযোগ সুবিধা রয়েছে, সহযোগিতা, শুকনো খাবার, পাশাপাশি টিন বরাদ্দ সহ অন্যান্য যে সকল সরকারি সুযোগ সুবিধা রয়েছে সেগুলোর জন্য আমরা লিখেছি এবং খুব দ্রুত সেটার বরাদ্দ আমরা পাবো। দিন দিন আবর্জনার ভাগাড়ে পরিণত হচ্ছে পর্যটন নগরী কক্সবাজার। শহরের প্রবেশপথ এবং মোড়ে মোড়ে বর্জ্যের দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন। এতে পথচারী এবং শিক্ষার্থীদের পাশাপাশি দুর্ভোগে পর্যটকরা। এজন্য পৌর কর্তৃপক্ষের কার্যকর ব্যবস্থা না থাকাকে দায়ী করছেন স্থানীয়রা। আর জনবল সংকটের পাশাপাশি অসচেতনতাকে দুষছে কর্তৃপক্ষ। 5 লাখের বেশি বাসিন্দার শহর কক্সবাজার, যেখানে প্রতিদিনই সমাগম ঘটে দেশি বিদেশি হাজারো পর্যটকের। স্থানীয়দের পাশাপাশি হাজারো ভ্রমণকারীদের ফেলে দেওয়া বর্জ্যে শহরটি এখন যেন দুর্গন্ধের নগরী। পৌরসভার 12টি ওয়ার্ডের প্রবেশপথে ও মোড়ে দেখা যায় বর্জ্যের স্তূপ। সড়ক উপসড়কের স্থানে স্থানে জমে আছে ময়লা আবর্জনা। বৃষ্টিতে ময়লা রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ায় পথচারীদের পোহাতে হচ্ছে দুর্ভোগ। বর্ষা আসলে এই ড্রেনটা খুবই একদম নাজুক হয়ে যায়। সবাই এখানে ফেলে ঠিকভাবে রান নিচ্ছে না কেন, জনগণের খুব অসুবিধা হচ্ছে এটা নিয়ে। মোড়ে মোড়ে যে আবর্জনাগুলো দিনের পর দিন ফেলে রাখা হয়, পর্যটকদের কাছে বিরূপ মন্তব্য করে। পৌর কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ না থাকায় এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে দাবি স্থানীয়দের। ডেলির ময়লাগুলো ডেলি নিয়ে গেলে আমি মনে করি আমার দৃষ্টিকোণ থেকে এই জিনিসটা ভালো হবে। কক্সবাজার যেহেতু একটি পর্যটন কেন্দ্র, আমরা এই পরিচ্ছন্ন নগরী কামনা করছি। ডাম্পার স্টেশন স্থাপন সহ সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবি দীর্ঘদিনের হলেও বাস্তবায়নে নেই কোনো উদ্যোগ। এখানে কোনো পরিকল্পিতভাবে কোনোভাবে বর্জ্য ব্যবস্থাপনার জন্য কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং বাস্তবায়নে আমরা এই পর্যন্ত দেখি নাই। শহর হিসেবে যে পরিবেশ থাকা প্রয়োজন সে পরিবেশ নাই, এই পরিবেশ অত্যন্ত নোংরা হয়ে পড়েছে। নিয়মিত বর্জ্য অপসারণে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। যে এলাকাটা সকালে ময়লা পরিষ্কার করে নিয়ে আসে, সেখানে দেখা যায় জাস্ট 11টা-12টা বাজে আবার মানুষ ময়লা ফেলে। আর যেটা সকালে হয় না সেটা দুপুরের মধ্যে হয়ে যায়। আমরা পরিষ্কার করার চেষ্টা করি। হাউসহোল্ড যে কালেকশন, ময়লা কালেকশনের আলাদা সিস্টেম হয়তো ডেভেলপ করা লাগবে। পরিবেশ রক্ষায় সৈকত শহরটি পরিচ্ছন্ন রাখতে শিগগিরই কার্যকর ব্যবস্থা নেওয়া হবে প্রত্যাশা সচেতন মহলের। ডিবিসি নিউজ ডেস্ক।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রোস্টেট ক্যান্সার ধরা পড়েছে, যা এর মধ্যে হাড়ে ছড়িয়ে পড়েছে। স্থানীয় সময় রবিবার এ তথ্য নিশ্চিত করেছে তার কার্যালয়। গেল সপ্তাহে 82 বছরের বাইডেন প্রস্রাবজনিত উপসর্গ নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হন। এরপর গেল শুক্রবার তার প্রোস্টেট ক্যান্সার ধরা পড়ে। এদিকে ক্যান্সার শনাক্তের খবর প্রকাশিত হওয়ার পর নিজ দল ডেমোক্রেটিক পার্টি এবং ক্ষমতাসীন দল রিপাবলিকান পার্টির পক্ষ থেকে সমর্থন ও সহানুভূতি পাচ্ছেন বাইডেন। এ সংবাদে সহানুভূতি দেখিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রুথ সোশ্যালে পোস্টে তিনি এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প বাইডেনের সুস্থতা কামনা করেন। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ ও ইউটিউব